সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আমি আজকে তোমাদের সামনে একটা স্থির চিত্র নিয়ে সর্বপ্রথমে হাজির হচ্ছি। তোমরা স্থির চিত্র দেখতে পাচ্ছ এই নিউ অনলাইন ভিডিও লেকচার, আর নিচে লেখা আছে ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ। তোমরা জানো যে তোমরা এই ইনস্টিটিউটেরই ছাত্র বা ছাত্রী বা শিক্ষার্থী, এবং যে সুউচ্চ ভবন তোমরা দেখতে পাচ্ছ এই ভবনটাই হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির একাডেমিক এবং প্রশাসনিক ভবন। আর প্রিয় শিক্ষার্থী, তোমাদের শিক্ষা কার্যক্রমের অভিভাবক বা শিক্ষা কার্যক্রমের প্রধান জায়গায় হচ্ছে এই ভবন। তো এই ভবন তার নিজস্ব কার্যক্রমের পাশাপাশি নতুন এই বৈশ্বিক বিপর্যয়ের মধ্যে নতুন একটা কার্যক্রম শুরু করেছে। আমরা দেখি জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। অর্থাৎ তারা নতুন যে কার্যক্রম শুরু করেছে সেই কার্যক্রমটা হচ্ছে যে এই অনলাইন ক্লাস। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। আশা করি তোমরাও আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আর যাদের জন্য আমি আজকে এই অনলাইনের সামনে হাজির হয়েছি সেই আমার সেই প্রিয় শিক্ষার্থী হচ্ছে অনার্স প্রথম বর্ষ ইতিহাস বিভাগের শিক্ষার্থী। আমি তাদের সাথে দক্ষিণ এশিয়ার ইতিহাসের 211-507 কোর্স নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে আমার সর্বশেষ অর্থাৎ 12তম ক্লাস। এর আগে আমি 11টা ক্লাস নিয়েছি, আশা করি তোমরা সেটা দেখেছো, তোমরা যুক্ত ছিলে। আজকে আমি তোমাদের কাছে সর্বশেষ অর্থাৎ 12 নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব, এবং এই 12 নম্বর ক্লাসের যে শিরোনাম সেটা হচ্ছে সুলতানি আমল। আর এই ক্লাস উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, প্রভাষক ইতিহাস বিভাগ, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, রাজশাহী। আমাদের পাঠের শিরোনামটা যদি আমরা আরেকটু ভাবে দেখি তাহলে দেখতে পাই যে সুলতানি আমলের প্রশাসনিক, অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থা, অর্থাৎ সুলতানি আমলের প্রশাসনিক ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা ও সামাজিক ব্যবস্থা নিয়ে আমরা আজকে আলোচনা করব। সর্বপ্রথমে এই আলোচনা শেষে তোমরা কি শিখতে পারবে তা একটু দেখে নিই। এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা শিখবে সেটা হচ্ছে সুলতানি আমল সম্পর্কে জানতে পারবে, সুলতানি আমলের প্রশাসনিক অবস্থা জানতে পারবে, অর্থনৈতিক অবস্থা বিশ্লেষণ করতে পারবে, সামাজিক অবস্থা ব্যাখ্যা করতে পারবে, এবং সর্বশেষ যেটা পারবে সেটা হচ্ছে দিল্লি সালতানাতের পতন। এইখানে প্রশ্ন কিন্তু একটা থেকেই যায় যে আমি সুলতানি আমল নিয়ে ক্লাস নিব, অথচ শিক্ষণফলের মধ্যে লিখলাম দিল্লি সালতানাতের পতন সম্পর্কে জানতে পারবো। এইখানে আমি তোমাদেরকে আগে স্পষ্ট ক্লিয়ার করে রাখি যে দেখো, যে দিল্লি সালতানাতের যে 5টা বংশ, এই 5টা বংশ আসলে সর্বশেষ হচ্ছে সুলতানি আমল। অর্থাৎ এই 5টা বংশের তুলনামূলক আলোচনা একটা জায়গায় লিপিবদ্ধ করা আছে, সেই একটা জায়গার নাম হচ্ছে সুলতানি আমল। অর্থাৎ মুসলিম শাসনের ইতিহাসে যে মুসলিম সুলতানদের যে কার্যক্রম আমরা এই ইতোপূর্বে দেখে এসেছি, সেই কার্যক্রমেরই পুরা একটা জায়গা বা একটা অধ্যায়ে লিপিবদ্ধ করা আছে। সেই অধ্যায়টার নাম হচ্ছে সুলতানি আমল। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলা যে সুলতানি আমল এবং দিল্লি সালতানাত একই জিনিস। দিল্লি সালতানাত যদি আমরা বলি সেখানে 5টা বংশের কথা বলতে পারবো, আর সুলতানি আমলটা হচ্ছে 5টা বংশের ইতিহাস একবারে বলবো। মানচিত্রে আমরা সুলতানি আমলের অবস্থাটা যদি দেখে নিই, দেখো মানচিত্রে তোমরা যে সুলতানি আমলটা দেখতে পাচ্ছ, এইখানে দেখো যে চারটা রঙের তোমরা মানচিত্র দেখতে পাচ্ছ, 4টা বা 5টা রঙের মানচিত্র দেখতে পাচ্ছ। এখানে এই একটা রং, এই একটা রং, এই একটা রং, এই 4টা বা 5টা যে রং, এই 5টা রং 5টা বংশের ছিল, এবং এই 5টা রং একসাথে মিশে ভারত উপমহাদেশ। এই 5টা রং একসাথে মিশে দেখো তোমরা ভারত, বাংলাদেশ, পাকিস্তানের একটা অংশ। তোমরা যদি এখন রেখাগুলো দেখো, রেখাগুলো দেখলেও কিন্তু তোমরা বুঝতে পারবে যে এই অংশটাতে আসলে বাংলাদেশ, এই অংশটা হচ্ছে ভারত, আর এই অংশটা পাকিস্তান, যেটা আমাদের প্রাচীন কাল থেকে ভারত উপমহাদেশ হিসাবে পরিচিত। তাহলে আমরা মানচিত্রে বুঝতে পারলাম যে আসলে দিল্লি সালতানাতের মানচিত্রগুলো দেখেছি এক একটা বংশের, আবার আমরা পুরা দিল্লি সালতানাত অর্থাৎ সুলতানি আমলের মানচিত্র দেখলাম। এখন আমরা সামনের দিকে এগিয়ে যাই। সুলতানি আমলের প্রাথমিক ধারণাটা আমরা একটু দেখি। প্রাথমিক ধারণা দেখার আগে আমরা একটা ভিডিও চিত্র দেখে নিই। দিল্লি সালতানাত বলতে ভারতীয় উপমহাদেশের মধ্যযুগের মুসলিম শাসনকালকে বোঝায়। এই সালতানাতের স্থায়িত্বকাল ছিল 1206 সাল থেকে 1526 সাল। দিল্লি সালতানাত তথা
দিল্লি সাম্রাজ্য বলতে একক কোনো রাজা বা রাজবংশের শাসনকে বোঝায় না, বরং 1206 থেকে 1526 সালের মধ্যে এই ভারতীয় উপমহাদেশকে শাসনকারী মুসলিমদের বেশ কয়েকটি রাজবংশের সম্মিলিত শাসনকালকে বোঝানো হয়। আর এই রাজবংশগুলি ছিল তুর্কি ও আফগান বংশোদ্ভূত। 1526 সালের পানিপথের প্রথম যুদ্ধ পরাজয়ের মাধ্যমে দিল্লি সালতানাতের পতন ঘটে এবং ভারতীয় উপমহাদেশে মোগল শাসনের শুরু হয়। দিল্লি সালতানাতের শাসনকালকে রাজবংশের উপর ভিত্তি করে 5টি ভাগে ভাগ করা হয়, যেগুলি হচ্ছে মামলুক সালতানাত, স্থায়িত্বকাল 1206 থেকে 1290 সাল; খিলজি রাজবংশ 1290 সাল থেকে 1320 সাল পর্যন্ত স্থায়ী ছিল; তুঘলক রাজবংশ 1320 থেকে 1413 সাল পর্যন্ত স্থায়ী ছিল; সৈয়দ রাজবংশ 1413 থেকে 51 সাল পর্যন্ত স্থায়ী ছিল; লোদি রাজবংশ 1451 থেকে 1526 সাল পর্যন্ত স্থায়ী ছিল। মামলুক সালতানাতের প্রতিষ্ঠাতা হচ্ছেন কুতুবউদ্দিন আইবেক। মূলত গজনির শাসক মোহাম্মদ ঘুরি 1206 সালে নিহত হলে তার বিজিত অঞ্চলগুলো বিভিন্ন সালতানাতে বিভক্ত হয়ে পড়ে এবং তার কোনো সন্তান না থাকায় তার কৃতদাসদের মধ্য থেকে উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা বিভিন্ন অঞ্চলের কর্তৃত্ব গ্রহণ করেন। আর যারই ফলে কুতুবউদ্দিন আইবেক মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর নিজেকে দিল্লির সুলতান হিসেবে ঘোষণা করেন, আর এর মাধ্যমেই দিল্লি সালতানাতের সূচনা হয়। কুতুবউদ্দিন আইবেক ছিলেন মূলত মোহাম্মদ ঘুরির একজন কৃতদাস, আর যে কারণে তার প্রতিষ্ঠিত সালতানাতকে অনেকে মামলুক সালতানাত তথা দাস শাসনামল বলে অবহিত করে থাকেন। কুতুবউদ্দিন ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর মাত্র 4 বছর ক্ষমতায় ছিলেন। কুতুব মিনারের নির্মাণ কাজ তার সময়েই শুরু হয়েছিল, কিন্তু তিনি এটির নির্মাণ কাজ শেষ করে যেতে পারেননি। পরবর্তী সময়ে তার জামাতা এবং দিল্লি সালতানাতের শাসক ইলতুৎমিশ এটি নির্মাণের কাজ শেষ করেছিলেন। কুতুবউদ্দিন আইবেকের মৃত্যুর পর তার পুত্র আরাম শাহ ক্ষমতায় বসেন, কিন্তু তার অযোগ্যতার কারণে আইবেকের জামাতা ইলতুৎমিশ বিদ্রোহ করে এবং একটি যুদ্ধে তাকে পরাজিত করে হত্যা করে নিজেকে সুলতান হিসেবে ঘোষণা করে। ইলতুৎমিশ তার শাসনকালে মৃত্যুর আগে ওসিয়ত করে যান যে তার মৃত্যুর পর তার মেয়ে রাজিয়া সুলতানাই হবে পরবর্তী সুলতান। রাজিয়া সুলতানা একজন মেয়ে হয়েও তার যোগ্যতার মাধ্যমে 1236 থেকে 1240 সাল পর্যন্ত দিল্লি সালতানাতের শাসনভার অত্যন্ত সুচারুরূপে পরিচালনা করেন। তিনি বুদ্ধিমত্তা এবং যুদ্ধবিদ্যায় বেশ পারদর্শী ছিলেন। তার শাসনামলে তিনি সাম্রাজ্যের প্রশাসনিক কাজে বিভিন্ন ধরনের পরিবর্তন সাধন করেন। এত কিছুর পরও মেয়ে শাসক হওয়ার কারণে রাজ্যসভার অনেকেই তার কর্তৃত্ব মেনে নিতে পারেনি, যে কারণে ষড়যন্ত্রের মাধ্যমে তাকে পরবর্তীতে একটি যুদ্ধে পরাজিত করে হত্যা করা হয়। রাজিয়া সুলতানার মৃত্যুর পর রাজ্য জুড়ে অরাজকতা ও নৈরাজ্যের সৃষ্টি হয়। এরপর 1248 সালে ইলতুৎমিশের কনিষ্ঠ পুত্র নাসিরউদ্দিন সিংহাসনে বসেন। ব্যক্তিগতভাবে তিনি অত্যন্ত ধার্মিক হলেও শাসক হিসেবে ছিলেন একেবারেই ব্যর্থ। তার সময় মূলত সেনাপতি বলবানই সব কাজ করতেন। 1266 সালে নাসিরউদ্দিনের মৃত্যুর পর বলবান সিংহাসনে আরোহণ করেন এবং তিনি তার পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে অত্যন্ত সুশৃঙ্খলভাবে রাজ্য পরিচালনা করেন। 1287 সালে বলবান মৃত্যুবরণ করেন। বলবানের পর তার নাতি ছিল মামলুক রাজবংশের সর্বশেষ সুলতান, যাকে 1290 সালে হত্যা করা হয় এবং খিলজি রাজবংশের হাতে দিল্লি সালতানাতের ক্ষমতা চলে যায়। খিলজি রাজবংশের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী রাজা ছিলেন আলাউদ্দিন খিলজি। তার স্বপ্ন ছিল আলেকজান্ডারের মতো সারা বিশ্ব জয় করা। তিনি তার চাচাকে হত্যা করে সিংহাসনে আরোহণ করেন, আর তার এই চাচা বৈবাহিক সূত্রে তার শ্বশুর ছিল। আলাউদ্দিন খিলজি ছিলেন একজন বিজেতা শাসক। শাসন কাজ হাতে নিয়েই তিনি গুজরাট, মালুয়া ছাড়াও রানথাম্বোর এবং চিত্তর দুর্গ জয় করেন। এরপর তিনি মালেক কাফুরের নেতৃত্বে দক্ষিণে তার একটি বিশাল সেনাবাহিনী অভিযানের জন্য প্রেরণ করেন। এই মালেক কাফুর বিভিন্ন রাজ্য থেকে প্রচুর পরিমাণে ধন সম্পদ লুণ্ঠন করেন। এমনকি তিনি মাদুরাই দুর্গেও
আক্রমণ করেছিলেন। এই সব অভিযানের ফলে আলাউদ্দিন খিলজির রাজ্য প্রায় কিংবদন্তি সম্রাট অশোকার রাজ্যের সমান বিস্তৃতি লাভ করে। আলাউদ্দিন খিলজি একদিকে যেমন ছিলেন এক দিগ্বিজয়ী বীর, ঠিক অন্যদিকে ছিলেন একজন দক্ষ শাসক। তিনি তার শাসন কাজে অনেক পরিবর্তন আনয়ন করেন। তার সাম্রাজ্যের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং বাজার নিয়ন্ত্রণ করার ব্যবস্থা প্রচলন করেন, যাতে করে সবাই স্বল্প মূল্যে খাদ্য সামগ্রী পেতে পারে। আলাউদ্দিন খিলজি ঘুষ আদান প্রদানকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করেন এবং সেনাদেরকে নিয়মিত বেতন ভাতার ব্যবস্থা করেন। অত্যন্ত দক্ষ ও সুনিপুণ হাতে রাজ্য পরিচালনার পাশাপাশি আলাউদ্দিন খিলজি শিল্প, সাহিত্য ও গানের প্রতি খুবই অনুরক্ত ছিলেন। তিনি শিল্পীদেরকে উৎসাহ এবং সম্মান করতেন। তার রাজ্যসভার অন্যতম সদস্য ছিলেন আমির খসরু। বাদ্যযন্ত্র সিতার এবং তবলা আবিষ্কার হয় এই আমির খসরুর হাতেই। আলাউদ্দিন খিলজির মৃত্যুর পর দিল্লি সালতানাতে পুনরায় অরাজকতা দেখা দেয়, যার ফলশ্রুতিতে 1320 সালে তুঘলক রাজবংশ এই সালতানাতের ক্ষমতায় চলে আসে। গিয়াসউদ্দিন তুঘলক ছিলেন এই রাজবংশের প্রথম রাজা। এরপর ক্ষমতায় আসেন তার পুত্র মোহাম্মদ তুঘলক, যিনি 1325 থেকে 1351 সাল পর্যন্ত শাসন করেন। মোহাম্মদ তুঘলক একটা দীর্ঘ সময় শাসন করলেও শেষের দিকে এসে তিনি একজন ব্যর্থ শাসকে পরিণত হন। তিনি দিল্লি থেকে দৌলতাবাদে রাজধানী সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেন, যেটি ব্যর্থ হয়। এর পাশাপাশি কপার এবং ব্রাসের মুদ্রা প্রণয়নের পরিকল্পনা করেও তিনি ব্যর্থ হন। তার সময়েই ইবনে বতুতা এই সাম্রাজ্য ভ্রমণ করেন এবং তিনি তার লেখনীতে ব্যাপক হারে তার সাম্রাজ্য সম্পর্কে তুলে ধরেন। বিভিন্ন কাজে ব্যর্থতার কারণে মোহাম্মদ তুঘলক তার সভাসদ এবং উলামাদের সমর্থন হারান এবং তার বিরুদ্ধে সাম্রাজ্য জুড়ে বিদ্রোহ ছড়িয়ে পড়ে। এরপর ক্ষমতায় বসেন ফিরোজ শাহ তুঘলক। তিনি তার সাম্রাজ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন, কারণ তিনি সামরিক খরচ কমিয়ে জনকল্যাণমূলক কাজ যেমন হাসপাতাল নির্মাণ, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট, ব্রিজ এবং খাল খননের কাজে মনোনিবেশ করেন। তার সময়েই অনেক সংস্কৃত ভাষার বই আরবিতে রূপান্তর করা হয়। যে সময় তুঘলক রাজবংশ অত্যন্ত সফলতার সাথে দিল্লি সালতানাত শাসন করছিল, ঠিক সে সময় মঙ্গল বংশোদ্ভূত তিমুর তথা সুজাউদ্দিন তিমুর দিল্লি আক্রমণ করে তুঘলক রাজবংশের পতন ঘটান এবং তিনি ফিরে যাওয়ার সময় তার সহকারী খিজির খানকে দিল্লি সালতানাতের দায়িত্ব দিয়ে যান। খিজির খান দিল্লি সালতানাতের ক্ষমতা গ্রহণ করে নিজেকে এই সালতানাতের সুলতান হিসেবে ঘোষণা করেন এবং সৈয়দ রাজবংশের প্রতিষ্ঠা করেন। এই রাজবংশ 37 বছর পর্যন্ত দিল্লি সালতানাত শাসন করে। 1451 সালে আফগানের লোদি গোত্রের কাছে এই বংশের পতন হয় এবং দিল্লি সালতানাতের ক্ষমতায় চলে আসে লোদি রাজবংশ। লোদি রাজবংশই হচ্ছে দিল্লি সালতানাতের সর্বশেষ রাজবংশ। সিকান্দার লোদি ক্ষমতায় এসে দিল্লি থেকে রাজধানী নিকটস্থ একটি নতুন শহরে স্থানান্তর করেন, যেই শহরটি পরবর্তীতে আগ্রা নামে অবহিত হয়। লোদি রাজবংশের সবচেয়ে গুরুত্বপূর্ণ শাসক হচ্ছেন ইব্রাহিম লোদি, যিনি 1517 সাল থেকে 1526 সাল পর্যন্ত শাসন করেন। ইব্রাহিম লোদি তিনি তার সমাজসেবামূলক কাজের জন্য গুরুত্বপূর্ণ শাসক নন, বরং তিনি তার অহমিকা বোধ এবং উদ্ধত আচরণের জন্য স্মরণীয় হয়ে আছেন। ইব্রাহিম লোদিকে অনেকেই টাইরান তথা নিষ্ঠুর শাসক হিসেবে অবহিত করেন, আর তার এই নিষ্ঠুরতার কারণেই তার সভাসদদের অনেকেই তার প্রতি সন্তুষ্ট ছিলেন না, যার ফলশ্রুতিতে তারা গোপনে সম্রাট বাবরকে এই রাজবংশ দখল করে নেয়ার জন্য আহ্বান জানান। আর এই আহ্বানে সাড়া দিয়ে সম্রাট বাবর 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে ভারতীয় উপমহাদেশের দিল্লি সালতানাতের পতন ঘটান। একই সাথে ভারতীয় উপমহাদেশে মোগল সাম্রাজ্যের গোড়াপত্তন করেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণে ভিডিও চিত্রটা দেখলাম। আর এই ভিডিও চিত্রের মাধ্যমে কিন্তু আমরা একেবারে সুলতানি আমল অর্থাৎ ওই মামলুক বংশ থেকে কুতুবুদ্দিন আইবেক থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত অর্থাৎ লোদি বংশের ইতিহাস পর্যন্ত আমরা দেখলাম।
আর সর্বশেষ যে দিল্লি সালতানাতে যখন প্রথমে তখন ইব্রাহিম লোদির সাথে মুঘল সম্রাট বাবরের যে যুদ্ধটা হয়, সেই যুদ্ধের মাধ্যমে কিন্তু দিল্লি সালতানাতের পতন হয় এবং মুঘল সাম্রাজ্যের সূচনা হয়। কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে যে তাহলে দিল্লি সালতানাতের অবস্থানটা ছিল আসলে 1206 সাল থেকে শুরু করে 1526 সাল পর্যন্ত। এই দীর্ঘ সময়টা আসলে দিল্লি সালতানাত ছিল। দেখি সুলতানি আমলে প্রশাসনিক ব্যবস্থা কিন্তু ধর্ম নিরপেক্ষ রূপ সহজেই প্রতীয়মান হয়। কেন্দ্রীয় এবং প্রাদেশিক সুবিন্যস্ত এবং স্থলীভূত শাসন কাঠামো রচিত হয়। কৃষি ছিল রাজ্যের রাজস্বের একমাত্র প্রধান উৎস। এই আমলে নানা ধরনের কর আদায়ের দৃষ্টান্ত দেখা গেছে। সামগ্রিকভাবে অর্থনৈতিক জীবন সচ্ছল ছিল বলে মনে হলেও কৃষকদের প্রকৃত অবস্থা সম্পর্কে তেমন কিছু জানা যায় না। তবে কৃষকরা সম্ভবত শান্তিতে ও নিরুদ্বেগে তাদের পেশায় নিয়োজিত থাকতে পেরেছেন এই সুলতানি আমলে বা এই দিল্লি সালতানাতে। এছাড়াও সুলতানি আমলে ভারতীয় অভ্যন্তরীণ বাণিজ্য, উপকূল বাণিজ্য এবং সামুদ্রিক বাণিজ্যে বেশ কিছু অগ্রগতি সাধিত হয়। কৃষির পাশাপাশি বাণিজ্য সমৃদ্ধ ছিল উল্লেখযোগ্য। শুক্রাসীন থেকে বহমান ভারতবর্ষের সমাজ সংস্কৃতির সমন্বয় ছিল উল্লেখযোগ্য। এই আমলে হিন্দু এবং মুসলমানদের মধ্যে একটা সংস্কৃতির একটা ঐক্যর সমন্বয়ের মাধ্যমে শিল্পে, তারপর যে সৌধ নির্মাণে, সাহিত্যে, খানাপিনাতে ও নবরূপে বিকশিত হয়, যার মধ্যে একান্তভাবে ভারতীয় বৈশিষ্ট্য খুঁজে পেতে অসুবিধা হয় না। আর সালতানাতের পতনের পরেও মুঘল সাম্রাজ্যেও এই স্থাপত্য এবং কলার এই ধারা অব্যাহত থাকে, যার কোনো পরিবর্তন হয় না। এবার আমরা দেখব সুলতানি আমলের প্রশাসনিক ব্যবস্থা। সুলতানি আমলের প্রশাসনিক ব্যবস্থার মধ্যে সর্বপ্রথম আমরা যে দেখতে পাবো সুলতানি শাসন ব্যবস্থার প্রকৃতি। সুলতানি শাসন ব্যবস্থার প্রকৃতি যদি আমরা দেখতে যাই, তাহলে এখানে দেখবো যে সুলতানি অর্থাৎ দিল্লি সালতানাতের যে কয়েকজন রাজা সিংহাসনে আরোহণ করেছেন, তারা দিল্লি শাসন ব্যবস্থার পুরোহিত কোনো স্থান ছিল না, তারা নিজেদের মতো করে শাসন করেছে। যেহেতু দিল্লি সালতানাতটা ছিল আসলে ম্যাক্সিমামই মুসলিম সম্প্রদায়ের শাসন ব্যবস্থা, এখানে পুরোহিতের কোনো অবস্থান ছিল না। এছাড়াও অলিও ওমরাগণদের যারা প্রাধান্য বিস্তার করতো বা অভিজাত শ্রেণী যারা প্রাধান্য বিস্তার করতো, তাদের প্রাধান্যটাও কিন্তু এখানে খর্ব করা হয়েছিল এবং নিজের স্বাধীনভাবে রাজ্য পরিচালনা করছে। এটা আসলে সুলতানি শাসন ব্যবস্থার অন্যতম প্রকৃতি ছিল। এরপর আমরা দেখবো সুলতানি আমলে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা। অবশ্যই সুলতানি আমলে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা ছিল, তবে কেন্দ্রীয় শাসন ব্যবস্থার পরেও আমরা দেখেছি যে রাষ্ট্রের মধ্যে একটা স্বৈরতান্ত্রিক মনোভাব ছিল। তারা নিজেরা শাসন ব্যবস্থা পরিচালিত করতো, অন্য কাউকে তারা বিশ্বাস করতো না। তবে সুলতানি আমলে আলাউদ্দিন খলজির সময় সাম্রাজ্যের বিস্তারিতটা এত বেশি হয় যে আলাউদ্দিন খলজি কেন্দ্র থেকে দূরবর্তী অঞ্চলের শাসন ব্যবস্থাটা সরাসরি শাসন ব্যবস্থা কার্যক্রম করতে পারেন না। ফলশ্রুতিতে তিনি এই কেন্দ্রীয় শাসন ব্যবস্থার অধীনস্থ রেখেই প্রাদেশিক শাসন ব্যবস্থার সৃষ্টি করেন, যেটা কেন্দ্রীয় শাসন ব্যবস্থার অধীনে থেকে প্রদেশ থেকেও আসলে শাসন ব্যবস্থা করা যাবে। তবে অবশ্যই প্রদেশের শাসনকর্তা কেন্দ্রীয় শাসন ব্যবস্থার অধীনস্থ হতে হবে। এছাড়া এখানে কেন্দ্রীয় শাসন ব্যবস্থায় তাদের সব ধর্মের মানুষই ছিল, সব ধর্মের কালচারই ছিল, সংস্কৃতি ছিল। তারা কেন্দ্রীয় শাসন ব্যবস্থা পরিচালনা করার ফলে তারা একে অন্যের উপরে এটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেননি, যার ফলে তারা রাজ্যের জনগণ বা রাজ্যের প্রজা, রাজ্যের কর্মচারী সবাই নির্বিঘ্নে কেন্দ্রীয় শাসনের আমলে যথাযথভাবে তারা সুযোগ করে দিয়েছে কেন্দ্রীয় শাসন ব্যবস্থাকে, এবং কেন্দ্রীয় শাসন ব্যবস্থা সঠিকভাবে তার কার্যক্রম পরিচালনা করতে পেরেছে। এরপর আমরা দেখবো স্বৈরাচারী শাসন। কেন্দ্রীয় শাসন ব্যবস্থার মধ্যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা অর্থাৎ যে রাজা যখন সিংহাসনে আরোহণ করেন, সেই রাজা তখন তার নিজের শাসন ব্যবস্থাটা কায়েম করেন, অর্থাৎ তার শাসন ব্যবস্থায় অন্য কেউ হস্তক্ষেপ করুক সেটা তিনি কখনো চাননি বা চাইবেনও না। আর স্বৈরাচারী শাসন ব্যবস্থা নিজে যেটা মনে করবেন সেটাই, তার অধীনস্থ কর্মচারী, তার অধীনস্থ সেনাবাহিনী, তার অধীনস্থ সামরিক বাহিনী, তার অধীনস্থ প্রজা সাধারণ সবাই তার অধীনস্থ থেকে আসলে কাজ করবে, তার নিজের মতটাকে সবসময় প্রাধান্য দিয়েছে। এটা হচ্ছে স্বৈরাচারী শাসন ব্যবস্থা। এছাড়া পদ নির্বাচন, অর্থাৎ রাজার পরের পদে বা পদের জন্য কোনো নির্বাচনের ব্যবস্থা কিন্তু তৎকালীন সময়ে ছিল না। অর্থাৎ রাজার পরে কার পদ হবে এবং সেই পদে কে নির্বাচিত হবে, এই বিষয়গুলো তখন ছিল না। শুধুমাত্র কেন্দ্র থেকে যাকে সিলেক্ট করা হতো বা কেন্দ্র থেকে যাকে মনোনয়ন দেওয়া হতো, সেই কিন্তু এই পদের অধিকারী হতো। এছাড়া স্বেচ্ছাচারী অর্থাৎ স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা ঠিকই ছিল, কিন্তু স্বেচ্ছাচারী ছিল না। কেননা স্বেচ্ছাচারী যদি থাকতো তাহলে মুসলিম শাসন আমলে পুরো ভারতবর্ষকে মুসলিম অধ্যুষিত করে ফেলতো।
তা কিন্তু তারা করেনি। তারা হয়তো রাজ্য অভিযান করেছে, রাজ্য আক্রমণ করেছে, রাজ্য জয় করেছে, কিন্তু কোনো মানুষকে তারা জোরপূর্বক ইসলাম ধর্ম গ্রহণের কথা বলেনি। কোনো মানুষকে জোরপূর্বক ইসলামী সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করার কথা বলেনি। শুধুমাত্র তারা রাজ্যটাকে জয়ই করেছে। এই জন্য অনেক ঐতিহাসিক স্বৈরতান্ত্রিক বলেছে, কিন্তু শীর্ষস্তরে নয় তা উল্লেখ করেছেন। এরপর আমরা দেখি পদের দায়িত্ব, অর্থাৎ সুলতানি আমলে পদের দায়িত্ব কেন্দ্র থেকে হস্তান্তর করা হতো। আর রাজার পরে, অর্থাৎ সিংহাসনে যিনি বসবেন তারপরে যার পদের অধিকারী তিনি হচ্ছেন উজির। এই উজিরের মাধ্যমে কিন্তু রাজা তার আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনা করতো। উজিরের অবস্থান ছিল রাজার পরে, আমরা যেটা বললাম পদের দায়িত্বের মধ্যে, যে উজিরের অবস্থান ছিল রাজার পরে। রাজার পরে উজির তার প্রশাসনিক সমস্ত কার্যক্রম তার উপর ন্যস্ত থাকতো। তিনি তার প্রশাসনিক ক্ষমতা বলে রাজ্যের কোথায় কোন অবস্থান বা কোথায় কি করা প্রয়োজন তা কিন্তু এই উজিরই করতো। এরপর আমরা দেখি প্রাদেশিক শাসন ব্যবস্থা। আমরা যেটা আগেই বললাম যে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা দুই ধরনের ছিল, একটা কেন্দ্র থেকে শাসন পরিচালিত হতো, আর একটা হচ্ছে প্রাদেশিক শাসন ব্যবস্থা, অর্থাৎ কেন্দ্রের অধীনস্থ থেকে প্রদেশ থেকে শাসন করা যেত। কেননা বিশাল সাম্রাজ্যের দূরবর্তী স্থানে কেন্দ্র থেকে শাসন ব্যবস্থা পরিচালনা করা সম্ভব নয়, যার ফলশ্রুতিতে প্রাদেশিক শাসন ব্যবস্থা কায়েম করা হয়। এবার আমরা দেখবো অর্থনৈতিক, সুলতানি আমলের অর্থনৈতিক অবস্থা। সুলতানি যুগের রাজস্ব ব্যবস্থা। আমরা যদি রাজস্ব ব্যবস্থার কথা বলি তাহলে প্রথমে আমাদেরকে বলতে হবে কৃষির কথা, কারণ কৃষি ছিল এই অঞ্চলের রাজস্বের একমাত্র উৎস। এছাড়া পরবর্তীতে তুর্কি, আরব এবং এই যে খলজি, তারপরে লোদি, এই এদের হাত ধরে কৃষির পাশাপাশি সামুদ্রিক বাণিজ্য, স্থল বাণিজ্য, বৈদেশিক বাণিজ্য, এই বাণিজ্যগুলো কিন্তু সংগঠিত হয়। এই বাণিজ্যগুলো সংগঠিত হয় এবং এই বাণিজ্যগুলোর ফলে কিন্তু আমাদের তথ্যের সাথে বহির্বিশ্বের তথ্যের আদান প্রদান হয়, আমাদের পণ্যের সাথে বহির্বিশ্বের পণ্যের আদান প্রদান হয়। এভাবে বাণিজ্যগুলো করা হতো এবং রাজস্ব ব্যবস্থা কিন্তু ঠিক ওই কৃষি খামার থেকে বা বাণিজ্যিক থেকে আসতো। আর রাজস্ব ব্যবস্থার মধ্যে পাঁচ ধরনের ব্যবস্থা প্রচলিত ছিল। একটা হচ্ছে খারাজ বা খারিজ, আর একটা ছিল হচ্ছে থামস, আর একটা ছিল হচ্ছে জাকাত, একটা ছিল হচ্ছে উরস, আর একটা হচ্ছে জিজিয়া। আমরা এর মধ্যে জিজিয়াটা একটু দেখি। খারাজ, প্রত্যেকটা একটু কথা বলি যে খারাজ বা খারিজ মানে জমির ব্যাপারটা এখানে আলোচনা করা হচ্ছে, রাজস্ব ব্যবস্থাটা। আর থামস হচ্ছে অভিজাত শ্রেণীর কাছ থেকে যে খাজনা আদায় করে সেটা। জাকাত হচ্ছে দান সদকা, বা যেহেতু মুসলিম ঐতিহাসিকদের মধ্যে বা মুসলিম ইতিহাসের মধ্যে জাকাতের প্রচলন হচ্ছে, দান সামগ্রী এটা। আর উরস হচ্ছে দান সামগ্রীর বিতরণ, এটা ব্যাপার। আর জিজিয়া হচ্ছে অমুসলিমদের কাছ থেকে আলাদা করে একটা করারোপের ব্যবস্থা থাকে, যেটা রাজকোষাগারে জমা হতো। এরপর আমরা দেখি সুলতানি যুগে ভারতের অর্থনৈতিক অবস্থা। সুলতানি যুগে ভারতের অর্থনৈতিক অবস্থা বেশ উন্নতির দিকে ধাবিত হয়, কেননা এইখানে তারা হচ্ছে কৃষিকাজের পাশাপাশি ব্যবসা বাণিজ্য এবং বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত হয়। তবে সুলতানি আমলে অর্থনৈতিক অবস্থা সুলতান মাহমুদের সময় কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও অন্যান্য সময় কিন্তু তারা বেশ উন্নতি লাভ করেছে। এরপর আমরা শিল্প ব্যবসা বাণিজ্য দেখবো। শিল্প আমরা যেটা প্রথমে এই লেকচারের প্রথমে দেখে আসলাম যে আমরা সুলতানি আমলে হিন্দু মুসলমান উভয়ই ছিল, এই উভয়ের সংস্কৃতি। আমরা শিল্প বা ব্যবসা বাণিজ্য নিয়ে যদি কথা বলি তাহলে প্রাচীন কাল থেকে শিল্প ব্যবসা বাণিজ্য ছিল কৃষি নির্ভর। কিন্তু এখানে কৃষির পাশাপাশি এই যে কৃষির পাশাপাশি সবচেয়ে বড় আকর্ষণ ছিল বৈদেশিক বাণিজ্য, যেটা প্রাচীন ভারতের ইতিহাসের আগে আমরা আরবদের সাথে দেখেছি যে বাণিজ্য ছিল। এইখানে বাণিজ্যের মধ্যে অন্তর্ভুক্ত ছিল চিনি, সেন্ট, তেল, সুরা, দড়ি, পুড়ি, মশলা ইত্যাদি। এছাড়া এখানে ধাতুর ব্যবহার করা হতো। লৌহ, প্রথমে প্রস্তুত ধাতু ব্যবহার করা হতো, তারপরে লৌহ ধাতুর ব্যবহার করা হতো। এবং এই বাণিজ্যের প্রধান আকর্ষণ আর একটা এই জন্য ছিল যে এখানে যারা শাসন কার্য পরিচালনা করেছেন তারা রাস্তাঘাট এবং যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নত করেছেন, এবং প্রভূত উন্নতির কারণে কিন্তু বৈদেশিক বাণিজ্য এখানে সবচেয়ে বেশি আগ্রহ প্রকাশ করে। আর এই বৈদেশিক বাণিজ্যের ম্যাক্সিমাম অর্থাৎ সর্বাধিক পরিচালিত হতো কিন্তু এই নদী কেন্দ্রিক অর্থাৎ সামুদ্রিক বাণিজ্য। এইভাবে অর্থনীতিকেও সমৃদ্ধ করেছে সুলতানি আমলের এই শিল্প ব্যবসা বাণিজ্য। এরপরে আমরা দেখবো সুলতানি আমলের সমাজ ব্যবস্থা। সুলতানি আমলের সমাজ ব্যবস্থা যদি দেখি তার মানে আমরা পুরো ভারতবর্ষের সমাজ ব্যবস্থার কথা এখানে বলবো। হিন্দু ও মুসলিম দুই সম্প্রদায়। এখানে আসলে হিন্দু এবং মুসলিম দুই সম্প্রদায় বসবাস করতো প্রাচীন কাল থেকে শুরু করে। অর্থাৎ আমরা যদি আর্য এবং অনার্যর ইতিহাস দেখি সেখানেও হিন্দু মুসলিম দুইজন ছিল। আমরা যদি বৌদ্ধ ধর্মের কথা বলি সেখানেও হিন্দু মুসলিম ছিল। আমরা যদি অশোকের ধর্মমতের কথা বলি সেখানেও হিন্দু মুসলিম ছিল।
আমরা যদি দিল্লি সালতানাতে যেখানে পড়তে সেখানেও তো হিন্দু মুসলমান ছিলই। আমরা যদি মুঘল সাম্রাজ্যের কথা পরবর্তীতে যদি বলি তাহলে সেখানেও বলবো যে হিন্দু মুসলমান। আমরা শুধু হিন্দু মুসলমানের ব্যবধানটা দেখেছি ইস্ট ইন্ডিয়া কোম্পানি অর্থাৎ ব্রিটিশ ভারতের ইতিহাসে। তার মানে হিন্দু ও মুসলিম দুই সম্প্রদায় এখানে ছিল এবং তাদের মধ্যে সবচেয়ে বেশি সম্প্রীতি ছিল। কখনো মনেই হতো না যে কে হিন্দু বা কে মুসলিম। এতটা বেশি সংহতি এদের মধ্যে ছিল যে বোঝাই যেত না। এই হিন্দু মুসলিম দুই সম্প্রদায় থেকে থাকার পরেও তুর্কি, তাজিক এবং ভারতীয় মুসলিম পরবর্তীতে আসে। অর্থাৎ তুর্কিরা প্রথম ভারত উপমহাদেশে আরবদের দেহরক্ষী হিসাবে আসে এবং তারা আরবদের আরামপ্রিয়তা এবং বিলাসিতা এবং অলসতার সুযোগ নিয়ে কিন্তু তারা এই উপমহাদেশে মুসলিম শাসনের গোড়াপত্তন করেন। সেই থেকে বলা হচ্ছে যে তাদেরকে বলা হচ্ছে তুর্কি তাজিক মুসলিম। আর ভারতীয় যারা পূর্বে থেকে মুসলিম ছিল তারা এই দুই মুসলিম, এরাও কিন্তু এমন ভাবে সংহতি বা সম্প্রীতি এদের মধ্যে ছিল যে তাদেরকেও বোঝা যেত না যে কারা তুর্কি তাজিক মুসলিম আর কারা ভারতীয় মুসলিম। সামাজিক অবস্থাটা এতটাই সৌহার্দ্যপূর্ণ ছিল যেটা আমরা বর্তমানে সেটা কল্পনা করতে পারি না। এরপর আমরা যদি মুসলিমদের অবস্থা, খলজি যুগে উন্নতি এবং জাতিভেদ। মুসলিমদের অবস্থানটা পূর্বে শোচনীয় অবস্থা থাকলেও খলজি যুগে বা হচ্ছে এই সালতানাতের যুগে কিন্তু তাদের অবস্থা ধীরে ধীরে উন্নতি হতে থাকে। কেননা ইলতুৎমিশ, তারপরে মোহাম্মদ বিন তুগলক, মোহাম্মদ ঘুরি, তারপরে আলাউদ্দিন খলজি, গিয়াসউদ্দিন বলবন, এরা কিন্তু প্রতিটা যুগে বা প্রতিটা বংশেই কিন্তু তাদের সভ্যতার বা তাদের সংস্কৃতি বা তাদের ধর্মীয় ব্যাপারে উন্নতি করেছে। আর মুসলিমদের মধ্যে যে জাতিভেদ, এই জাতিভেদ প্রথাটা আসলে তৎকালীন সময়ে ছিল না। তথাপিও এখানে সামান্য কিছু জাতিভেদ প্রথা পূর্বে প্রচলিত, যেমন তাজিকি, আমরা তুর্কি তাজিক বলছি বা ভারতীয় মুসলিম বলছি, বা দেশি মুসলিম, বিদেশি মুসলিম বা যাযাবর বা হচ্ছে এই টাইপের কিছু জাতিভেদ থাকলেও আসলে প্রকৃতপক্ষে মুসলিমদের মধ্যে তেমন কোনো জাতিভেদ প্রথা তৎকালীন সময়ে ভারতবর্ষের ইতিহাসে ছিল না। এরপর আমরা দেখি মুসলিম সম্প্রদায়ের পেশাগত বিভাগ। মুসলিম সম্প্রদায়ের পেশাগত বিভাগের কথা যদি বলি তাহলে আমরা সর্বপ্রথম দেখতে পাই যে তারা আসলে ভারত উপমহাদেশ ছিল সবচেয়ে বেশি ধর্মভীরু। আর এই তাদের পেশাটা আসলে ধর্মের থেকে অনুমতি না নিলে বা ধর্মের থেকে অনুমোদিত না হলে তারা সেই পেশাটা গ্রহণ করতে পারতো না। এছাড়াও আমরা শাসকদের ইতিহাসেও দেখেছি যে যদি আমিররা যদি কোনো শাসককে অনুমোদন না দিত তাহলে সেই শাসক যেমন শাসন করতে পারতো না, ঠিক ধর্মীয় ব্যাপারটা যদি তাদের পেশাগত দিকটাকে সাপোর্ট না করে তাহলে তারাও সেই কাজটা করতে পারতো না। এরপর আমরা হিন্দুদের জীবিকা এবং সামাজিক মর্যাদা দেখি। তৎকালীন সময়ে আমরা যেহেতু দীর্ঘ একটা সময় পাড়ি দিয়ে এসেছি হিন্দু ও রাজাদের রাজত্ব, তার মানে তৎকালীন সময়ে সবচেয়ে বেশি অর্থ সম্পদ, জমি জমার মালিক ছিল কিন্তু এই হিন্দুরা, এবং তাদের জীবিকা এবং সামাজিক মর্যাদা ছিল অপর জাতির তুলনায় সবচেয়ে দীর্ঘ। তথাপিও এখানে যখন দিল্লি সালতানাতের অবস্থান আসে তখন কিন্তু তারা এই হিন্দুদের জীবিকা এবং সামাজিক মর্যাদার কাছাকাছি বা কোনো কোনো ক্ষেত্রে তাদের থেকেও বেশি ভালো জীবিকা নির্বাহ করতো মুসলিমরা। তথাপিও হিন্দুরা যে খুব দুর্দশাগ্রস্ত ছিল তেমনটা বলা চলে না। তারা এখানকার আদি এবং অধিকাংশ জমিজাতি এবং অধিকাংশ সম্পত্তির মালিকই ছিল আসলে হিন্দুরা। হিন্দুদের সামাজিক প্রথা, জাতিভেদ, পর্দা এবং বাল্য বিবাহ। এখানে আমরা যেটা বলতে পারি হিন্দুরা সামাজিক ভাবে যারা মর্যাদাপূর্ণ ছিল তথাপিও তাদের সামাজিক কিছু প্রথা ছিল, তাদের মধ্যে জাতিভেদ প্রথা ছিল, পর্দা প্রথা ছিল না বললে চলে, তবে বাল্য বিবাহ ছিল। এখানে সামাজিক যে প্রথা তাদের মধ্যে চারটা জাতি ভেদ ছিল, অর্থাৎ তারা নিজেদেরকে চারটি স্তরে ভাগ করে নিয়েছিল, এটা আর্য থেকে আসলে চলে আসছে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, বৈশ্য এবং শূদ্র। এই জাতিভেদ প্রথার মধ্যে ব্রাহ্মণ সর্ব উপরের স্তরে ছিল, তারা পূজা পার্বণ এবং দেবতার সন্তুষ্টর কাজে নিয়োজিত থাকতো। ক্ষত্রিয় তারা হচ্ছে দেশ রক্ষার কাজে নিয়োজিত থাকতো, এবং বৈশ্যরা তারা ব্যবসা বাণিজ্য করে দেশের অর্থনৈতিক উন্নতির দিকে ধাবিত হতো। আর শূদ্র ছিল সমাজের নিচু স্তরে, তারা হচ্ছে ওই তিনটা শ্রেণীর সাহায্য সহযোগিতা এবং সাথে দেশের আভ্যন্তরীণ অবস্থানটা তাদের হাতে নিয়ন্ত্রিত ছিল। এছাড়া পর্দা প্রথা সেরকম ভাবে বলা যায় না, তবে বাল্য বিবাহ তৎকালীন সময়ের মধ্যে ছিল, কারণ তারা তাদের যে প্রথাগত বিষয় ছিল তারা
কন্যা সন্তানকে কখনোই প্রাধান্য দিত না। তারা মানে পুত্র সন্তানকে বেশি প্রাধান্য দিত, অনেক ক্ষেত্রে কন্যা সন্তানকে বেশি অবহেলিত করা হতো। এছাড়াও তাদের সামাজিক প্রথার মধ্যে অন্যতম আরেকটা কথা হচ্ছে কন্যা সন্তান তাদের পরিবারের কোনো সম্পত্তির ভাগ পাবে না, এটা শুধুমাত্র পুত্র সন্তানদের জন্য। আর বাল্য বিবাহের ক্ষেত্রে তারা একাধিক বিয়েতে সম্মত হতো, এরকম কোনো ইতিহাস পাওয়া যায় না। তবে পরবর্তীতে দেখা যায় তাদের একাধিক বিয়ের কথাও কোনো কোনো ঐতিহাসিক বর্ণনা করেছেন। এছাড়াও তৎকালীন সময়ে কৃতদাস প্রথার ব্যবস্থা ছিল, অর্থাৎ আমরা জানি যে দিল্লি সালতানাত যাদের দ্বারা প্রতিষ্ঠিত তারা নিজেরাই কৃতদাস ছিল। কুতুবউদ্দিন আইবেক যিনি মোহাম্মদ ঘুরির একজন কৃতদাস, এই কৃতদাস প্রথা কিন্তু তৎকালীন সময়ে ভারতে ছিল। যেটা নেপোলিয়ন, আমরা যদি ইবনে বতুতার বিবরণ থেকে আমরা জানি যে ইবনে বতুতা মাত্র 8 টাকা দিয়ে একজন সুন্দরী দাসীকে তিনি ক্রয় করেছিলেন তার নিজের ব্যবহারের জন্য। ঠিক এই সময় পর্যন্ত আসলে দাস দাসী ক্রয় বিক্রয় বা এই প্রথাটা ভারত উপমহাদেশের দিল্লি সালতানাতের মধ্যে ছিল। এছাড়া আমরা যদি খাদ্য পোশাক প্রভৃতির কথা যদি বলি, তাহলে খাদ্য পোশাক প্রভৃতি এটা আমাদের যেহেতু কৃষি নির্ভর অর্থনীতি ছিল, তার মানে কৃষি থেকে যে বিষয়গুলো উৎপাদিত হতো সেখান থেকে কিন্তু তারা তাদের নিজেদের চাহিদা মেটাতো এবং তারা চেষ্টা করতো নিজেদের চাহিদা মতো পোশাক তৈরি করা। কিন্তু ধনী শ্রেণী যারা তারা বিলাসবহুল পণ্য ব্যবহার করতো, যেটা অনেক সময় বাইরের দেশ থেকে আনা হতো। এছাড়া আমরা দেখি ক্রিয়া এবং আমোদ প্রমোদের ব্যাপারটা চিরকালই ভারতবর্ষে ছিল। আমরা যদি বাংলাদেশের কথা বলি তাহলে হাডুডু বাংলাদেশের অন্যতম খেলা। আমরা যদি ক্রিকেটের কথা বলি তাহলে কিন্তু ক্রিকেট ভারতবর্ষের বা এই অঞ্চলের মধ্যে ভারত অন্যতম একটা পরাশক্তি, বাংলাদেশ নিজের অবস্থানে অন্যতম একটা পরাশক্তি, পাকিস্তানও একসময় নিজের অবস্থানে পরাশক্তি ছিল, বেশ কয়েকবার ওয়ার্ল্ড কাপও জিতেছে। তার মানে ক্রিয়া এবং আমোদ প্রমোদের বিষয়টা যে প্রাচীন কাল থেকে এই উপমহাদেশে ছিল সেটা কিন্তু আমরা এখন লক্ষ্য করতে পারি। এছাড়া সংস্কৃতির কথা যদি আমরা বলি তাহলে সমাজের সংস্কৃতি হিন্দু বৌদ্ধ যে আমাদের এই ভারত উপমহাদেশে বিভিন্ন জাতি বিভিন্ন ধর্মের যে মিশ্রণ ছিল, সেই মিশ্রণের আলাদা আলাদা সংস্কৃতি থাকলেও আসলে সংহতিটা এত বেশি ছিল যে মনে করা হতো যে সব সংস্কৃতি মানে সবার এইভাবে আসলে ভারতবর্ষের সমাজ ব্যবস্থাটা পরিচালিত হতো। এখন আমরা এক নজরে একটু দেখে নেব যে দিল্লি সালতানাতের পতনের কারণগুলো। দেখো, দিল্লি সালতানাত একসময় প্রতিষ্ঠিত হয়েছে, হয়তো 1206 সালে প্রতিষ্ঠিত হয়েছে ঠিকই, কিন্তু তার পতনও হবে এবং পতন হয়েছে 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে বাবরের কাছে ইব্রাহিম লোদির মাধ্যম দিয়ে। কিন্তু এই পতনটা কেন হলো বা পতনটাতে হবে তার সুনির্দিষ্ট কিছু কারণ থাকতে হবে। তার সুনির্দিষ্ট কিছু কারণ আমরা দেখি। প্রথমত হচ্ছে দিল্লি সালতানাতের পরবর্তীতে শাসকগুলো ছিল তাদের দুর্বল শাসন ব্যবস্থা। এই দুর্বল শাসন ব্যবস্থার ফলেই কিন্তু অন্যরা সুযোগ পেয়েছে দিল্লি সালতানাতকে পতন করা বা অন্য কোনো রাজবংশ প্রতিষ্ঠা করা। এরপরে যোগাযোগ ব্যবস্থা এবং সাম্রাজ্যের বিশালতা। যোগাযোগ ব্যবস্থা ভালোই ছিল, কিন্তু সাম্রাজ্যের এত বেশি বিশালতা যে এই সামান্য যোগাযোগ ব্যবস্থা দিয়ে পুরো সাম্রাজ্যটাকে কভার করা খুবই কষ্টকর। যার ফলে যে দূরবর্তী অঞ্চলে বিশৃঙ্খলা দেখা দিল সেটা কেন্দ্রীয় শাসন ব্যবস্থার মাধ্যম দিয়ে সেটা কিন্তু বিশৃঙ্খলাকে রক্ষা করা সম্ভব হয়নি। ফলশ্রুতিতে সালতানাতটা পতনের দিকে ধাবিত হয়। এছাড়া দক্ষ সামরিক বাহিনীর অভাব, অর্থাৎ সামরিক বাহিনী ছিল ঠিকই, কিন্তু সামরিক বাহিনী দ্রুত কাজগুলো সমাধান করবে এরকম দক্ষ সামরিক বাহিনী শেষ পর্যন্ত আসলে দেখা যায় না। ফলে দিল্লি সালতানাতের পতন অবশ্যম্ভাবী হয়ে পড়ে। প্রাদেশিক শাসনকর্তাদের কেন্দ্রভূমি প্রবণতা, অর্থাৎ হচ্ছে আলাউদ্দিন খলজির সময় আমরা দেখতে পেয়েছি যে কেন্দ্র থেকে শাসন ব্যবস্থা যে পরিচালিত হতো, এই কেন্দ্রীয় শাসন ব্যবস্থা আবার হচ্ছে দুই ভাগে ভাগ ছিল। একটা হচ্ছে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা আর একটা হচ্ছে প্রাদেশিক শাসন ব্যবস্থা। তো কেন্দ্রের অধীনস্থ থেকে প্রদেশের শাসনকর্তারা শাসন কার্য পরিচালনা করত, কিন্তু একটা সময় যে দেখা যাচ্ছে যে কেন্দ্রের যে শাসনকর্তা এরা প্রদেশের যে শাসনকর্তা তারা কেন্দ্র থেকে বিমুখ। কোনো কোনো ক্ষেত্রে তারা কেন্দ্রের অবস্থান ভুলে যেয়ে তারা নিজেদেরকে স্বাধীন রাজ্য হিসেবে ঘোষণা করেছে। ফলশ্রুতিতে কেন্দ্র সঠিকভাবে পরিচর্যা করতে পারেনি বলেই দিল্লি সালতানাতের শেষ পর্যন্ত অবনতি হয়েছে। সর্বশেষ তুগলকের পরিকল্পনা। আমরা জানি যে ইতিহাসে পাগলা রাজা বলে খ্যাত মোহাম্মদ বিন তুগলক, তিনি একজন জ্ঞানদীপ্ত শাসক ছিলেন বটে, কিন্তু শেষ জীবনে তিনি যতগুলো পরিকল্পনা গ্রহণ করেছিলেন, বিশেষত 5টা পরিকল্পনা গ্রহণ করেছিলেন, তার 5টা পরিকল্পনায় ব্যর্থ হয়। 5টা পরিকল্পনায় ব্যর্থতাও কিন্তু বহির্বিশ্বে বা অন্যান্য রাজবংশের কাছে কিন্তু সামাজিক বা এই সালতানাতের দুর্বলতা।
আর হিন্দুদের বিরোধিতা ধীরে ধীরে মুসলিম শাসন প্রতিষ্ঠা হয়, হিন্দুদের অবস্থান খর্ব হয়, এটা হিন্দুরা যেমন মেনে নিতে পারেনি। আবার মুসলমান শাসন যখন প্রতিষ্ঠিত হবে, আবার যখন হিন্দু শাসন প্রতিষ্ঠা হবে, তখন মুসলিমরাও এটা মেনে নিতে পারবে না। ফলে ধীরে ধীরে হিন্দুরাও আসলে ওই কেন্দ্রের শাসন ব্যবস্থার বিরোধিতা করতে শুরু করে, এবং যারা নিজেরা স্বাধীন রাজ্য হিসেবে ঘোষণা করে তাদেরকে তাদের সহযোগিতা করে এই বিভিন্ন কার্যক্রমের মাধ্যম দিয়ে কিন্তু আসলে দিল্লি সালতানাতের পতন হয়। সর্বশেষ যে পতনের জন্য অন্যতম কারণ হচ্ছে বৈদেশিক আক্রমণ। ধীরে ধীরে যেমন মঙ্গল, চেঙ্গিস খান, এরা কিন্তু ভারতবর্ষে আক্রমণ চালায়, সময়ে সময়ে আক্রমণ চালায়, তাদেরকে প্রতিহত করা গেলেও সবসময় তাদেরকে প্রতিহত করা যায়নি, এবং সর্বশেষ বৈদেশিক আক্রমণের দ্বারাও কিন্তু দিল্লি সালতানাত পতন হয়। আমরা প্রিয় শিক্ষার্থীরা, আমরা বুঝলাম যে দিল্লি সালতানাত বা হচ্ছে সুলতানি আমল, এই সুলতানি আমলের অবস্থান দেখলাম, সুলতানি আমলের ব্যবস্থাগুলো দেখলাম, উন্নতিগুলো দেখলাম, আর সর্বশেষ পতনটা দেখলাম। আশা করি তোমরা উপকৃত। সর্বশেষ তোমরা উপকৃত হয়েছে। সর্বশেষ আমি ধন্যবাদ জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে, আর সর্বশেষ ধন্যবাদ জানাচ্ছি তোমাদেরকে। আমি ধন্যবাদ দিয়ে আমি আজকে এই সর্বশেষ অর্থাৎ অনার্স প্রথম বর্ষের সর্বশেষ ক্লাসকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। খোদা হাফেজ।